সমাজ কল্যাণ অধিদপ্তরের হাতে প্রতিবন্ধী ব্যক্তিরা কখনোই ন্যায় বিচার পায়নি। সুতরাং প্রতিবন্ধী ব্যক্তিরা তারা দাবি করছেন তারা এই মন্ত্রণালয়ের অধীনে আর থাকবেন না। তারা ন্যায় বিচার করতে পারেন নাই, তারা সনদ প্রদানের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারেন নাই, তারা ভাতা প্রদানের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারেন নাই। এই সমাজ কল্যাণ অধিদপ্তরের আওতায় যে প্রতিবন্ধীরা তাদের নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন নাই, নিয়োগের বিষয়ে অধিকার আদায় করতে পারেন নাই। এই সমস্ত বিষয়ের কারণে এই প্রতিবন্ধী ব্যক্তিরা তারা দাবি করছেন যে প্রতিবন্ধীরা এই মন্ত্রণালয়ের অধীনে আর থাকবেন না, তারা আলাদা একটি মন্ত্রণালয় চান। মানুষ সব ভুলে গেছে সমাজে প্রতিবন্ধী নামে কোনো নাগরিক আছে, প্রতিবন্ধী ব্যক্তিরা এই সমাজে এখনো এক্সিস্টিং আছে, এটা তারা ভুলে গেছে। তো গত কয়েকদিন আগে একজন আমেরিকা প্রবাসী ভাই বলছিল আমি একজন প্রতিবন্ধী ভাইকে একটা দোকান বা কর্মসংস্থান করে দিতে চাই। তো আমি খুবই খুশি হলাম, খুশি হয়ে দৃষ্টি প্রতিবন্ধী একজন ভাইকে বললাম বিষয়টা, তো তিনিও রাজি হলেন। কিন্তু আমরা কয়েকদিন গবেষণা করে এমন কোনো ব্যবসা খুঁজে পাচ্ছি না যেটা আসলে ওই দৃষ্টি প্রতিবন্ধী ভাই ওই ভাইয়ের সহযোগিতায় একটা ব্যবসা শুরু করতে পারবেন। আমরা কোনোভাবেই না সবজির দোকান, না একটা ফলের দোকান, না ফটোকপির দোকান, না কম্পিউটার কম্পোজের দোকান, অথবা না গ্রোসারি শপ, না একটা হার্ডওয়্যারের দোকান, আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কোন ব্যবসাটা সে করতে পারবে। তো আপনারাও বিবেচনা করেন, ধরে নেন যে আপনি আপনার পাশের প্রতিবন্ধীকে কর্মসংস্থান করে দিবেন, আপনি খুঁজে পাবেন না এক্স্যাক্টলি তাকে কোন ব্যবসাটা আপনি করে দিতে পারবেন। একজন দৃষ্টি প্রতিবন্ধী তিনি কিভাবে এগুলো এফোর্ড করবেন? একজন শ্রবণ প্রতিবন্ধী কানে শোনেন না, তিনি কিভাবে টিকে থাকবেন, কিভাবে একটা ব্যবসা করবেন? এই জায়গাগুলো আমরা কখনো কাজ করি না, তো তাই কখনো অনুধাবন করি না। আমি আপনাদেরকে একটা বিষয় খেয়াল করায় দেই যে মাঝে মাঝেই রাস্তার মাঝখানে আমরা দেখি বড় বাউন্ডারি দেওয়া হয়েছে রাস্তার মাঝখানে, এবং দীর্ঘ পথে সেখানে কোনো কাটা নাই, মাঝে মাঝে ফুটওভার আছে। সেই ফুটওভার দিয়ে আমরা সুস্থ সবল মানুষরা উপরে পার হয়ে যাই। আমরা কখনো প্রশ্ন করেছি ওই অঞ্চলের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে রাস্তাটা পার হবে? বলেন, সুস্থ মানুষের জন্য ফুটওভার করলেন, তাহলে প্রতিবন্ধী ব্যক্তির জন্য আপনি কি আয়োজন করলেন, কি ব্যবস্থা নিলেন? সেও কি আপনার মতো করে ফুটওভারে করে উপরে পার হবে? একজন দৃষ্টি প্রতিবন্ধী ফুটওভারে উঠে পার হবে, অথবা দৃষ্টি প্রতিবন্ধী হাতরায়ে উঠলো বুঝলাম, অথবা একজন শ্রবণ প্রতিবন্ধী সেও উঠলো ফুটওভার দিয়ে বুঝলাম। যার পা নাই তাকে আপনি কি দিয়ে উঠতে বলছেন? যার মেরুদণ্ড ভাঙা তাকে কি দিয়ে উঠতে বলছেন? এগুলো কোনো কল্যাণ রাষ্ট্রের ফর্মুলা না। এই ফুটওভার গুলো কোনো কল্যাণ রাষ্ট্র, উন্নত রাষ্ট্রে এরকম কোনো ফুটওভার আপনারা দেখবেন না। এটা শুধু আমাদের দেশে আছে। কল্যাণ রাষ্ট্রে একটা পশু পাখি, একটা পশু পার হওয়ার জন্য ওই রকম একটা ইকোসিস্টেম ডেভেলপ করা হয়েছে যে পশু যেন রাস্তার এই পাশ থেকে ওই পাশে যেতে পারে। আছে, দরকার হলে রাস্তাটাকে উঁচু করে নিয়ে গেছে, নিচে স্বাভাবিক লেভেলে যাওয়া আসার রাস্তাটা রেখে দিয়েছে সাধারণ মানুষের জন্য। আমাদের কথা হলো যে এসব ফুটওভার গুলো যৌক্তিক না, লজিক্যাল না, শারীরিক প্রতিবন্ধী বান্ধব না এগুলো। বসুন্ধরা এখানে যমুনা ফিউচার পার্কের সামনে এলিভেটর দিয়ে প্রতিবন্ধীদের ওঠানামার ব্যবস্থা করেছিল। 3 মাস চলার পর থেকে সেই এলিভেটরটা বন্ধ হয়ে আছে, আর চালু হয় নাই। তার মানে এই এলিভেটরের কোনো সমস্যা না, মানে কোনো সমাধান না, এলিভেটরের কোনো সমাধান না। তাহলে সমাধান কি? যেখানে প্রত্যেকটি জায়গায় জায়গায় জেব্রা ক্রসিং রাখতে হবে। জেব্রা ক্রসিং রাখতে হবে এই জন্য যাতে করে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা এই জেব্রা ক্রসিং দিয়ে সহজে পারাপার হতে পারে। আপনার গাড়ি যদি দ্রুত চালাতে প্রয়োজন হয়, যদি মনে করেন গাড়ি আপনি থামাবেন না, তাহলে ওই জেব্রা ক্রসিং এর উপর দিয়ে আপনি ফ্লাইওভার বানাবেন, তার উপর দিয়ে গাড়ি যাবে। কিন্তু প্রতিবন্ধী বান্ধব না এইরকম অবকাঠামো আপনারা করতেই পারেন না। রেল স্টেশনে আমরা যখন যাই, এই যে ঈদটা গেল, এই ঈদে একজন শারীরিক প্রতিবন্ধীকে উঠাতে গেছি, আমি যার পর না সমস্যায় পড়েছি। পুরো রেল স্টেশনের অবকাঠামোতে একজন শারীরিক প্রতিবন্ধী ওঠার জন্য ভারসাম্যমূলক একটা অবকাঠামো নাই, যেটা ট্রেনের দরজা বরাবর সে উঠতে পারবে, এরকম কোনো অবকাঠামো নাই। আমরা এত ব্যাখেয়াল কেন হলাম যে যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিবন্ধী, 80 লক্ষ মানুষ প্রতিবন্ধী, সেখানে 80 লক্ষ মানুষের জন্য আমরা আমাদের অবকাঠামোটাকে আমরা ওইভাবে করতে পারলাম না। আমাদের যে পাবলিক টয়লেটগুলো রয়েছে, সেই পাবলিক টয়লেটগুলোতে প্রতিবন্ধীদের বসার জন্য কতটুকু অবকাঠামো করা হয়েছে, কতটুকু করা হয়েছে? প্রতিবন্ধী ধরে বসার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, বা কতটুকু সেই ব্যবস্থা আছে? নাই। এইখানে একটা লিফট আছে, এই লিফটের সামনে গিয়ে এখন লাইভ করতে ইচ্ছা করছে যে এই লিফট দিয়ে সামনে লেখা প্রতিবন্ধী ব্যক্তি, তো দেখি সব সুস্থ মানুষ এই দিক দিয়ে ওঠানামা করে, সব সুস্থ মানুষগুলো প্রতিবন্ধী হয়ে গেছে। একজনকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনি তো শারীরিক প্রতিবন্ধীর জন্য আমার কাছে কিছু টাকা আছে, আপনাকে দেই। না, আমি প্রতিবন্ধী না, আপনি আমাকে টাকা দিবেন মানে
একটুখানি। আমি বললাম তাহলে এই লিফট দিয়ে আপনি কেন উঠলেন? বিষয়টা বোঝেন, আমরা প্রতিবন্ধীদেরকে কি দিচ্ছি এখন পর্যন্ত সমাজ। ধরেন আমার পাশে এখানে সাদ্দাম ভাই বসে আছে, একটা হাত নাই। এই হাত না থাকার কারণে উনি যদি বিবাহিত হন, ওনার যদি সন্তান থাকে, ওনার সন্তানরা কত বিব্রতকর অবস্থায় পড়ে জানেন। এখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী, উনি যদি বিবাহিত হন, ওনার যদি সন্তান হয়, ওনার সন্তানরা, ওনার তো সমস্যার কথা আমরা জানি, ওনার সন্তানও কত সমস্যায় পড়ে জানেন। সমাজে কতভাবে হেয় প্রতিপন্ন করা হয়, আমরা সেই বিষয়গুলো কখনো বিবেচনা করি না। আজকে এখানে কয়েকটা বিষয় খেয়াল করা হয়েছে, উল্লেখ করা হয়েছে যে 850 টাকা ভাতা দেওয়া হয়, এটা যৌক্তিক কিনা। এখানে ইমাম ভাই যে জুতা পরে আছে, আমি মনে করি ওটার দাম কমপক্ষে 1000 টাকা। তার মানে আমাদের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ইমাম ভাই, তার পায়ের জুতা যেটা আছে সেই পরিমাণ ভাতাও সরকার তাকে দিচ্ছে না, তাই না? এটাই তো। ধরেন তাদের যদি চকলেট খাওয়ার ইচ্ছা হয়, তাহলে মাসে চকলেট খাওয়ার বিলটাও এই 850 টাকা না। তাহলে আমরা কি দিচ্ছি? কতটুকু ন্যায় বিচার করছি? আমাদের পরিবারে আমরা বাংলাদেশের মানুষরা অনেক দয়াশীল। আমাদের পরিবারে কেউ কর্মহীন থাকলে তাকে আমরা খাওয়াই, পড়াই। এই দেশে অনেক মানুষ কর্ম না কইরাই খায় বাঁচা আছে, কিন্তু তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধীরা, তাদের মনে হয় কোনো বেঁচে থাকার অধিকার নাই। পরিবার পর্যন্ত বের করে দিয়েছে, এরকম একজনও বলল। করোনাতে অসুস্থ হয়েছে, পরিবার থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। চিন্তা করতে পারেন তো তাদের ভাতাটা কতটুকু হওয়া উচিত। এখানে লেখা হয়েছে দেখছি যে যারা মৃদু প্রতিবন্ধী বলতে কি বোঝায়? একটা আঙ্গুল কাটা গেছে, সে বাকি সবকিছু দিয়ে করতে পারে, তাকেও প্রতিবন্ধীর স্বীকৃতি দিয়ে 850 টাকা ভাতা দেওয়া হচ্ছে। আবার যে কোনো কাজই করতে পারে না দৃষ্টি প্রতিবন্ধী, তাকেও দেওয়া হচ্ছে 850 টাকা ভাতা। এটা কি হয় নাকি? আসলে একটা পায়ের বুড়া আঙ্গুল কেটে গেছে, তাকে প্রতিবন্ধী স্বীকৃতি দেওয়া হচ্ছে, দিয়ে তাকে একটা চাকরি দেওয়া হচ্ছে। অথচ যার জীবন চলেই না, একজন শ্রবণ প্রতিবন্ধী, তাকে ওই একইভাবে মূল্যায়ন করা হচ্ছে। অর্থাৎ সমাজ এখানে ন্যায় বিচার নিশ্চিত করতে পারছে না প্রতিবন্ধীদের বিষয়ে। এখানে বলা হয়েছে সেজন্যই যে যারা অল্প প্রতিবন্ধী তাদের জন্য 2000 টাকা, যারা মাঝারি তাদের জন্য 3000 টাকা বা 2500 টাকা, যারা আরেকটু বেশি প্রতিবন্ধকতা ফেস করছেন তাদের জন্য 4000 টাকা, এবং যারা চরম লেভেলের মারাত্মক প্রতিবন্ধকতা ফেস করছে তাদের জন্য 5000 টাকা। এইটা হলেও ন্যায় বিচার হয় না, আরো অনেক হওয়া উচিত। তারপরেও এইটুকু আমরা বলছি। শারীরিক প্রতিবন্ধীদের বিষয়ে চাকরির ক্ষেত্রে কেমন জুলুম করা হয় আমি আপনাকে বলি। দেখতে দেখতে 284 জন মানুষ ঝুলে আছে, তারা পরীক্ষায় পাশ করেছে, আমাদের সুস্থ মানুষদের সঙ্গেই প্রতিযোগিতা করে পাশ করেছে, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছিল না দীর্ঘদিন। অনেক দিন আগে হাইকোর্টে রিট করা ছিল, সেই হাইকোর্টের রিটের পরিপ্রেক্ষিতে রায় দিয়েছে এদেরকে নিয়োগ দেওয়া হবে। দেখেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের 8 নাম্বার বিধিতে 2019 সালের 8 নাম্বার বিধিতে বলা হয়েছে শিক্ষক নিয়োগে 60% নারীর জন্য কোটা থাকবে, 20% শিক্ষকের সন্তানের জন্য কোটা থাকবে, আর 20% হলো যারা সুস্থ সবল মেধাবী বলি তারা থাকবে। এই পুরো অংশের মধ্যে 1% প্রতিবন্ধীদের রাখেনি। শুধু এই কারণে এই বিশেষ বিধানটা বাতিল হয়ে যায়, এবং বাতিল হয়ে গেছে, এটার কোনো বৈধতা নাই। কিন্তু ওই সচিবরা, ওই আমলারা এখনো তাদেরকে নিয়োগ দিচ্ছে না। আমরা শুনছি সেগুলো নাকি আবার আপিল করবে। আমার কথা, আপনারা এই প্রতিবন্ধীদের নিয়োগের বিষয়ে আপিল করেন। সত্যিকার কথা বলছি, ওই প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের বিল্ডিং থেকে যারা যারা আপিলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন টেনে হিঁচড়ে নামায় আনবো, এবং আপনাদেরকে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে দেবো না। আপিল করেন, আপনারা আপিল করেন, আমরা দেখি। এখানে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আমরা গিয়েছিলাম। ওইখানে এক সচিব আমাদের প্রতিবন্ধী ভাইদের গায়ে হাত দিয়েছিল। তখন শেখ হাসিনার সরকার ছিল, তাই আমরা ওই সচিবকে কিছু বলতে পারি নাই। এখন তো শেখ হাসিনার সরকার নাই, এখন ডক্টর ইউনূস স্যারের সরকার আছে। এখন যদি সেই একই হিম্মত করেন, আমি বলছি আপনি বাঁচতে পারবেন না। আজকে শারীরিক প্রতিবন্ধীদের বিষয়ে আমরা যে যে জায়গাগুলোতে, একজন বলল যে বাসে উঠতে গেলে উঠতে দেয় না, কেন? অর্ধেক ভাড়া দেবে বলে। বাসে তো আমার নামে সিট নিবন্ধন করা আছে, মানে প্রতিবন্ধীর নামে তো সিট নিবন্ধন করা আছে, যে এটা প্রতিবন্ধীর জন্য সিট, অথচ উঠতে দিচ্ছে না। কেন উঠতে দিচ্ছে না? ওই প্রতিবন্ধী ব্যক্তির জন্য আরো 2 জনের সমস্যা হয়, এজন্য উঠতে দেয় না। শুধু তাই না, এই যে পাবলিক বাসগুলো দেখছেন না, মহিলা মানুষ দেখলে উঠতে দেয় না। যে মহিলা মানুষের কারণে গাদাগাদি করে লোক নিতে পারবে না, এই জন্য সে উঠতে দিতে পারে না। কত বড় জুলুম বাজারা, চিন্তা করতে পারেন। যে বাসে বেশি লোক নিতে পারবে না, সেই জন্য একজন মহিলাকে উঠতে দিচ্ছে না। এইটা কোনো সমাজের ব্যবস্থাপনা হতে পারে? আমরা এই সকল বিষয়ের সমাধান চাই। এখানে আরো বেশ কিছু বিষয় রয়েছে। আপনার হলো নিয়োগের বিষয়ে গেল, জেব্রা ক্রসিং, অবকাঠামো এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মন্ত্রণালয়,
আমি বলি, সমাজ কল্যাণ অধিদপ্তরের হাতে প্রতিবন্ধী ব্যক্তিরা কখনোই ন্যায় বিচার পায়নি। সুতরাং প্রতিবন্ধী ব্যক্তিরা তারা দাবি করছেন তারা এই মন্ত্রণালয়ের অধীনে আর থাকবেন না। তারা ন্যায় বিচার করতে পারেন নাই, তারা সনদ প্রদানের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারেন নাই, তারা ভাতা প্রদানের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারেন নাই, তারা তাদের যে এই সমাজ কল্যাণ অধিদপ্তরের আওতায় যে প্রতিবন্ধীরা তাদের নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন নাই, নিয়োগের বিষয়ে অধিকার আদায় করতে পারেন নাই। এই সমস্ত বিষয়ের কারণে এই প্রতিবন্ধী ব্যক্তিরা তারা দাবি করছেন যে প্রতিবন্ধীরা এই মন্ত্রণালয়ের অধীনে আর থাকবেন না, তারা আলাদা একটি মন্ত্রণালয় চান। এই বিষয়টি বলে সহমত জ্ঞাপন করে তাদের সমস্ত দাবির সঙ্গে আরো অনেক দাবি আছে, বলতে গেলে শেষ হবে না।